2010 সালে রাজ্য সরকার থেকে অনুমোদিত যে ওবিসি বা তফসিলি জাতি এবং উপজাতির শংসাপত্র তা এসআইআর এর নথি থেকে বাদ দেওয়া হোক, এমনটাই দাবি নিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দায়েরের আবেদনকারীর দাবি যে রাজ্যে যে এসআইআর প্রক্রিয়া চলছে সেই এসআইআর প্রক্রিয়ায় যে নথির তালিকা দেওয়া হয়েছে তার মধ্যে তফসিলি জাতি এবং উপজাতিদের শংসাপত্রের তালিকাটিও নথিভুক্ত রয়েছে। এখানে আবেদনকারী দাবি করেছেন যে 2010 সালের যে রাজ্য সরকার থেকে অনুমোদিত যে শংসাপত্রগুলি সেগুলি কলকাতা হাইকোর্টে খারিজ হয়ে গেছে। তার কারণ সেই শংসাপত্রগুলিকে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার নির্দেশে 2024 সালের 22শে মে তা খারিজ হয়ে যায়। পরবর্তীকালে রাজ্য সরকার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায়। সুপ্রিম কোর্ট নতুন করে বিজ্ঞপ্তি জারির নির্দেশ দেয় এবং সেই নির্দেশ অনুযায়ী রাজ্য নতুন করে বিজ্ঞপ্তি জারি করেছে। যদিও রাজ্যের এই নতুন বিজ্ঞপ্তির ওপরে কোনো অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেনি সুপ্রিম কোর্ট, তাই পূর্বের যে 2010 সালের যে শংসাপত্রগুলি সেগুলি যাতে এসআইআর প্রক্রিয়ায় সংযুক্ত না করা হয়, নথি হিসাবে সংযুক্ত না করা হয়, এমনটাই দাবি নিয়ে বিচারপতি কৃষ্ণা রাওয়ের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমোদন চাওয়া হয়। বিচারপতি কৃষ্ণা রাও অনুমোদন দিয়েছেন। চলতি সপ্তাহে মামলার শুনানির সম্ভাবনা রয়েছে। তবে আইনজীবী মহল মনে করছে, যেহেতু এসআইআর সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে, প্রধান বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে, এবং সেই নির্দেশিকায় পরিষ্কার বলা রয়েছে যে সুপ্রিম কোর্টে যেহেতু মামলাটি বিচারাধীন, তাই কোনো হাইকোর্ট এই সংক্রান্ত মামলা শুনতে পারবে না। যেমন উদাহরণস্বরূপ বলা যায় যে কলকাতা হাইকোর্টে সিএএ অর্থাৎ নাগরিকত্ব নিয়ে যে মামলা দায়ের হয়েছিল, সেখানে দাবি করা হয়েছিল যে নাগরিকত্বের আবেদনের রিসিপ্ট কপি দিয়ে এসআইআরের নথি হিসাবে গণ্য করা হোক। সেই মামলাটিও কিন্তু ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তিনি গ্রহণ করেননি। তিনি সেই নির্দেশিকায় উল্লেখ করেছিলেন, যেহেতু এসআইআর সংক্রান্ত মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন রয়েছে, তাই এই মামলা কলকাতা হাইকোর্ট শুনতে পারে না, এবং যেহেতু সুপ্রিম কোর্টের নির্দিষ্ট নির্দেশিকা রয়েছে, তাই কলকাতা হাইকোর্ট এই মামলা গ্রহণ করতে পারে না। আবেদনকারীকে তিনি পরামর্শ দিয়েছিলেন সুপ্রিম কোর্টে আবেদন জানাতে। সেই মোতাবেক ওই মামলাটিও কিন্তু সুপ্রিম কোর্টে ইতিমধ্যে দায়ের করা হয়েছে। তাই আইনজীবী মহল মনে করছে, এই মামলাটি যখন বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে উঠবে, তখন রাজ্য বা জাতীয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে ঠিক একইভাবে জানানো হবে আদালতকে যে এসআইআর সংক্রান্ত মামলায় যে সুপ্রিম কোর্টের নির্দেশিকা রয়েছে যে হাইকোর্টগুলি এই সংক্রান্ত মামলা শুনতে পারবে না, তাই কলকাতা হাইকোর্ট এই ধরনের মামলা গ্রহণ করতে পারে না। কারণ সুপ্রিম কোর্ট এর আগেও বিহার নির্বাচনের আগে এসআইআর সংক্রান্ত মামলায় নথির ক্ষেত্রে আধার কার্ডকে নথিভুক্তিকরণের নির্দেশিকা জারি করেছিলেন। তাই আইনজীবী মহল মনে করছে যে বিচারপতি কৃষ্ণা রাওয়ের নজরে যখন এই বিষয়টি আনা হবে, তিনিও এই মামলাটি গ্রহণ নাও করতে পারেন।